আপনি কাউকে মারছেন, মব করছেন, এটার ব্যাখ্যা কি দিবেন? ফ্যাসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব হবে না? আর তাদেরকে অবশ্যই আমাকে কয়েকদিন আগে যে পিটায় যাবে ঢাকা মেডিকেলে আহত করলো, তখন কইছিলেন। রাজপথের তরুণ আন্দোলনকারী আনুম আয়াস। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত তরুণ কর্মীদের মধ্যে অন্যতম তিনি। রাজপথে সক্রিয় উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরব অবস্থান এবং সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনার কারণে তিনি আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। বিশেষ করে রাজনৈতিক সংঘর্ষ, প্রতিবাদ কর্মসূচি এবং নিজের নিরাপত্তা নিয়ে দেওয়া এক আবেগঘন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বক্তব্যে আয়াস সম্ভাব্য মৃত্যুর আশঙ্কার কথাও তুলে ধরেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, যদি কোনো কারণে আগামীতে দেখা না হয়, আমাকে হত্যা করা হয়, খুন করা হয়, আমি আমার হত্যার বিচার চাই না। আমি শুধু চাই শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার। জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার। ভিডিও বক্তব্যে তিনি নিজেকে একজন সাধারণ কর্মী উল্লেখ করে আরো বলেন, শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার এখনো না হওয়ায় নিজের হত্যার বিচার নিয়েও তিনি আশাবাদী নন। তিনি আরো বলেন, এই অল্প সময়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে যেন সবাই তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে এবং তার জন্য দোয়া করে। বক্তব্যের শেষাংশে আয়াস বলেন, এমনও হতে পারে এটি তার জীবনের শেষ কথা, তবে তিনি কাপুরুষের মতো নয়, হাসতে হাসতে বীরের মতো জীবন দিতে চান। যদি কোনো কারণে আগামীতে দেখা না হয়, আমাকে হত্যা করা হয়, খুন করা হয়, আমি আমার হত্যাকারীর হত্যার বিচার চাই না। আমি শুধু চাই শহীদ উসমান বিন হাদির হত্যার বিচার, জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যা করছে যাদেরকে, তাদের হত্যার বিচার হোক। আমি এটা জানি, আমি একজন সাধারণ কর্মী, আমার হত্যার বিচার এই সরকার করতে পারবে না, যেহেতু শহীদ উসমান বিন হাদি হত্যার বিচার এখনো পর্যন্ত করতে পারে নাই। কাজেই যদি এই ছোট্ট সময়ে, ক্ষুদ্র সময়ে, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সাথে কথা বলে যদি কখনো আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। এমনও হইতে পারে এটাই আজকে আমার শেষ কথা। তবে সাম্প্রতিক সময়ে আয়াসের সঙ্গে নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেত্রী শান্তা ফারজানা ও তার স্বামী দলের চেয়ারম্যান মোমিন মেহেদীর সংঘর্ষের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। জুলাই গণ অভ্যুত্থান এবং শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে গত 1 আগস্ট জাতীয় প্রেস ক্লাব এলাকায় আয়াস ও শান্তা ফারজানার মধ্যে তীব্র তর্ক বিতর্কের ঘটনা ঘটে। পরবর্তীতে 4 আগস্ট রাতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আয়াস আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপের পর শান্তা ফারজানা ও মোমিন মেহেদীকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর খবরও আলোচনায় আসে। শান্তা ফারজানা একজন আইনজীবী এবং নতুন ধারা বাংলাদেশের সহসভাপতি। তিনি নারী অধিকার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও সক্রিয়। অন্যদিকে তার স্বামী মোমিন মেহেদী নতুন ধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে দলটির ব্যানারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তারা সক্রিয় রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের রাজপথ থেকে শুরু করে ধানমন্ডি 32-এর রাজনৈতিক উত্তেজনা, শান্তা ফারজানার সঙ্গে সংঘর্ষ এবং সর্বশেষ নিজের সম্ভাব্য মৃত্যুকে ঘিরে দেওয়া আবেগঘন বক্তব্য, সব মিলিয়ে আনুম আয়াস বর্তমানে একটি আলোচিত নাম। তবে তার কর্মকাণ্ডকে ঘিরে যেমন সমর্থন রয়েছে, তেমনি রয়েছে বিতর্ক ও সমালোচনাও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তরুণ কর্মীদের ভূমিকা, নিরাপত্তা এবং রাজনৈতিক সংঘাতের বিষয়গুলো এখনো অত্যন্ত সংবেদনশীল। আনুম আয়াস জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচিত একজন তরুণ রাজনৈতিক কর্মী ও সংগঠক। তিনি বিভিন্ন সময়ে ইনকিলাব মঞ্চ এবং পরবর্তীতে রাষ্ট্র সংলাপ ফোরাম সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে তিনি ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজপথে সরাসরি উপস্থিতি ও আন্দোলন কেন্দ্রিক তৎপরতার কারণেই তিনি তরুণদের একটি অংশের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন।
2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকার বিরোধী আন্দোলনে আয়াস রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি সহযোদ্ধাদের সংগঠিত করা, মিছিল ও কর্মসূচিতে অংশ নেওয়া এবং আন্দোলনকারীদের পাশে থাকার মাধ্যমে আলোচনায় আসেন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি রাজপথ কেন্দ্রিক সক্রিয়তা বজায় রাখেন। সমর্থকদের কাছে তিনি আপোষহীন তরুণ কর্মী হিসেবে পরিচিত হলেও তার কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি 32 নম্বর সহ স্পর্শকাতর এলাকায় আয়াসের উপস্থিতি পরিলক্ষিত হয়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনের কিংবা সংগঠিত হওয়ার সম্ভাবনার বিরোধিতা করে তিনি এবং তার অনুসারীরা সেখানে প্রায় সময় অবস্থান ও প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন। রাজপথে তার বক্তব্য ও স্লোগানগুলো অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এমনই এক বক্তব্যে তিনি ধীর কণ্ঠে বলেন, জানও দিব না, জুলাইও দিব না, দিব শুধু ধুলাই। তার এই বক্তব্য সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং রাজপথে তার আপোষহীন রাজনৈতিক অবস্থানের প্রতীকী বক্তব্য হিসেবে আলোচিত হয়। আমরা তো সবাই জুলাইয়ের সৈনিক, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক। জানও দিব না, জুলাইও দিব না, দেব শুধু ধুলাই। খুনি হাসিনাকে দেশে আন, ফাঁসিতে জুলাই। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ।